Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। কাহানি আপনারা শুনছেন এই অনুষ্ঠানে বিভিন্ন লেখকের গল্প অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প প্রশান্ত বর্মন রায়ের লেখা অশরীরীর হাতছানি। গল্পটি সংগ্রহ করা হয়েছে ভূত গোয়েন্দা অমনিবাস থেকে। ভূত গোয়েন্দা অমনিবাস প্রকাশিত হয় মালঞ্চ থেকে। প্রথম প্রকাশ বইমেলা 2013। গল্প পাঠে পার্থ এবং সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। শুনছেন অশরীরীর হাতছানি। রুনুর বয়স 14। ও একটি ইংরেজি মিডিয়াম স্কুলে ক্লাস 7-এর ছাত্র। খুব স্মার্ট ছেলে, খেলাধুলো, পড়াশুনো, এমনকি ছবি আঁকায়, সব বিষয়েই ও খুব চৌকস। একদিন ওদের বাড়িতে একজন সন্ন্যাসী এলেন। উনি ওর হাত দেখে একটু অবাক হয়ে গেলেন। খোলাখুলিভাবে কিছু বললেন না যদিও, কিন্তু ওর মাকে একটু আলাদা করে ডেকে নিয়ে বললেন, ওকে একটু চোখে চোখে রাখবেন, ওর হাতটা আমার ভালো লাগলো না। এর ঠিক দিন 2 বাদে রুনুরা দেওঘরের দিকে ছুটি কাটাতে গেল। সেখানেই ওর জীবনে এক চরম রোমাঞ্চকর ঘটনা ঘটে গেল। দেওঘরের যেখানে ওরা বাসা ভাড়া নিয়েছিল, সেই বাড়ি থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরে শিবগঙ্গার তীর। শিবগঙ্গার কাছে একটা বিস্তীর্ণ ফাঁকা মাঠ আছে। মাঠটা বেশ বড়, তবে ভীষণ নির্জন। স্থানীয় লোকেরা বলেন একসময় ওটা নাকি শ্মশান ছিল। বেশ জায়গাটা নিরিবিলি, শান্ত পরিবেশ। একদিন হঠাৎ এক দুপুরে রুনু ওই শ্মশানের মতো নির্জন মাঠটায় একা বসেছিল। হঠাৎ লক্ষ্য করল তার পিছন দিক থেকে একটি লম্বা ছায়া যেন এগিয়ে আসছে। ছায়াটা যে কার, ঘাড় ঘুরিয়ে দেখতে যাবে, ঠিক সেই সময় কানের কাছে একটা গুরুগম্ভীর ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। নবাগত বলে মনে হচ্ছে। রুনু ঘাড় ঘুরিয়ে তাকালো। আগন্তুককে ঠিক চিনতে পারল না। কি ব্যাপার, কথা বলবে না? আমার নাম ভৈরব সামন্ত, আমি কাছে পিঠেই থাকি। এবারও উত্তর নেই। আমি কিন্তু কথার জবাব পাইনি। রুনুর কেমন একটা অস্বস্তি হচ্ছিল। আগন্তুকের বিশাল চেহারা ঠিক ইস্কন সাহেব সন্ন্যাসীদের আদলে যেন দীর্ঘ গড়ন, মুখখানা গম্ভীর, পরনে টকটকে লাল আলখাল্লা, চোখ দুটো এমন তীব্র আর এমন মায়াময়, এক নজর তাকালেই মনে হবে মানুষটা তোমার সব কিছু দেখে নিচ্ছে। রুনু ঠোঁট কামড়ালো। ভৈরব সামন্তকে আর চোখে জরিপ করে খানিক বাদে আস্তে করে বলল, আমরা এখানে নতুন, দিন সাথে হলো এসেছি, কিছুদিন থেকেই চলে যাব। কলকাতার লোক? কি করে বুঝলেন?
দেখলেই বোঝা যায়। এদিকে কি করতে আসা হয়েছিল? এমনি। এমনি? এমনি এখানে কেউ আসে? হ্যাঁ, এখানে কিছু দেখার আছে নাকি? ভালো, 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 ভালো। ঠিক এরই দুদিন বাদে হঠাৎ একদিন ভদ্রলোকের সঙ্গে আবার দেখা। সেদিন রুনু হাঁটতে হাঁটতে প্রায় শ্মশানের শেষ প্রান্তে চলে এসেছে। এমন সময় দেখল সেই ভদ্রলোক তাকিয়ে আছেন তার দিকে এক দৃষ্টিতে। অস্বস্তিকর ব্যাপার। রুনুর সঙ্গে দেখা হতেই লোকটা হাতছানি দিয়ে কাছে ডাকলেন। রুনুর মোটেই অদ্দূর গিয়ে সেই অপরিচিত মানুষটির সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছেই ছিল না, কিন্তু দিন রাত শ্মশানে বসে থাকবেন, তাই বা কিরকম কথা। রুনু কৌতূহল হল। সে এগিয়ে গেল সেই আগন্তুকের কাছে। ভৈরব সামন্ত বললেন, কি ব্যাপার? আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? আগন্তুকের কথায় রুনু লজ্জা পেল। সত্যি তো, উনি তো আর কোনো ক্ষতি করেননি, নিজে থেকেই যেচে আলাপ করতে চেয়েছেন, তা করুন, এতে ওর আপত্তি নেই। কিন্তু বয়সটা আমার বড্ড বেশি, প্রায় বাপের বয়সী। তাছাড়া অজানা অচেনা জায়গায় একজন অপরিচিত মানুষের সঙ্গে বেশি মাখো মাখো সম্পর্ক পাতানো ঠিক নয়। এই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে ফোঁটা ফোঁটা পড়ছিল, তারপরে আস্তে আস্তে বৃষ্টির বেগ যেন ক্রমশ বাড়তে লাগলো। অনর্থক বৃষ্টিতে ভিজে লাভ নেই দেখে রুনু এক ছুটে একটা বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নিল। বৃষ্টি যখন ধরে এসছে, দূর থেকে হঠাৎ ভদ্রলোক রুনুকে নাম ধরে দু তিনবার ডেকে বললেন, রুনু, রুনু, আজ আমি চলে যাচ্ছি। বৃষ্টিটা একটু কমে এসেছে, কাল আবার ঠিক এই সময় এখানে এসো। এই বলে ভদ্রলোক আর দাঁড়ালেন না, একটুখানি আলতো হেসে নিঃশব্দে চলে গেলেন। কিন্তু তার সর্বাঙ্গ শুকনো খটখটে, মাথায় এক বিন্দু জল পর্যন্ত নেই। বৃষ্টিতে ভিজলে যে কারুর গা ভেজে না, রুনুর অভিজ্ঞতায় এই প্রথম। কি জানি কেন সারাটা রাত রুনুর ঘুম হলো না। লোকটা কি ম্যাজিক জানেন? সেটা তো ওকে জিজ্ঞাসা করলেই হতো। পরদিন দুপুরে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ফাঁক বুঝে রুনু বেরিয়ে পড়ল। শ্মশানের কাছে যেতেই লোকটার সঙ্গে দেখা। রুনুকে দেখে ভদ্রলোক বললেন, একটু আগেই আমি তোমার কথা ভাবছিলাম, কিন্তু তোমাকে আজ এত শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ? আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? আচ্ছা, আপনি কি ম্যাজিক জানেন? হঠাৎ এ প্রশ্ন কেন? আপনি তাহলে আমার নাম জানলেন কি করে? ভদ্রলোকের ঠোঁটের কোণে একটা রহস্যের হাসি খেলে গেল। মুচকি হেসে শুধু বললেন, এ তো খুব সামান্য ব্যাপার। আমি যদি ইচ্ছে করি, মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারি। এই কথাটা রুনুর ঠিক বিশ্বাস হলো না। ভদ্রলোক একটু রং চড়াচ্ছেন না তো? দেখাই যাক, পরখ।
করে ওর বিদ্যের জোর কতখানি। জানতে তো কোনো দোষ নেই। রুনুর অতীত ভবিষ্যৎ সম্পর্কে এতটুকুও কৌতূহল নেই, তবু সে জানতে চাইল ওর ভবিষ্যতের কথা। উত্তরে ভদ্রলোক বললেন, কোনটা বলবো? আয়ু? বেশ, তাই বলুন। তোমার আয়ু তো দেখছি খুব সামান্য। কি রকম? আর মাত্র 18 মাস। সে কি? বুধবার 3রা আগস্ট 2003 সালের রাত 10টায় বজ্রাঘাত হয়ে ওই দিন রাত্রে। ভদ্রলোক বাকিটুকু শেষ করতে পারলেন না, কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। রুনু ভেতরে ভেতরে মুষড়ে পড়ল। যদিও কথাটা ওর বিশ্বাস হলো না, আগেকার মুনি ঋষিরা নাকি এরকম বলতে পারতেন, কিন্তু ভদ্রলোক তো আর মুনি ঋষি নন। আচ্ছা, উনি আবোল তাবোল বকছেন না তো? আপনারা শুনছেন প্রশান্ত বর্মন রায়ের লেখা গল্প অশরীরীর হাতছানি। দেওঘরে ছুটি কাটিয়ে অবশেষে কলকাতায় ফেরার পালা। কিন্তু রুনু ফিরে আসার পরেও লোকটাকে কিছুতেই যেন ভুলতে পারছিল না। কলকাতায় ফিরে আসার আগে শ্মশানে বেশ কয়েকবার ঢুঁ মেরেছিল, কিন্তু বৃথাই চেষ্টা। অনেক খোঁজ করেও কোনো রকম হদিশ তার পায়নি রুনু। তাই মাঝে মাঝেই মেজাজ খারাপ হয়ে যেত ওর। কখনো কখনো উদ্ভ্রান্তের মতো এখানে সেখানে বেরিয়ে বেড়াত। সেদিন মাঝরাত, আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে। রাত প্রায় 1টা বাজে। নীলাদেবীর কেন জানি না কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ শুনলেন পাশের ঘরে কিসের একটা শব্দ হচ্ছে। নীলাদেবী টর্চ জেলে উঠে বসলেন। রুনুর বাবাকে বিরক্ত না করে পা টিপে টিপে বাইরে বেরোলেন। বারান্দার কাছে ছেলের সঙ্গে দেখা, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? শরীর খারাপ? উত্তর নেই। কি হয়েছে? উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ? শেষ পর্যন্ত রুনু বলে উঠল, কোথাও না, এমনি একটুখানি বাগানের দিকে ঘুরেই চলে আসবো। কেন? বাইরে কেমন ফুরফুরে হাওয়া, ওখানে একটু বসে থাকবো। নীলাদেবীর বুকের ভেতরটা মুচড়ে উঠল। তিনি কি বলবেন আর বলবেন না বুঝতে পারলেন না। ছেলের দিকে নরম চোখে তাকালেন, বললেন, এত রাত্রিরে বাগানে গিয়ে কাজ নেই। রাত বিরেতে সাপখোপের ভয়, যেতে হলে কাল সকালে যেও, এখন নয়। এরপর প্রায় 1 সপ্তাহ যে কিভাবে কেটে গেল, কিন্তু রুনুর যেন কোনো তাপ উত্তাপ নেই। ওর স্নায়ুগুলো সর্বক্ষণ ঝিমঝিম করত। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় অন্যমনস্ক, নেশাচ্ছন্ন। স্কুল টুল যেত ঠিকই, কিন্তু পড়ার ব্যাপারে ঠিক তেমন আগের মতনই ইন্টারেস্ট ছিল না। রোহিত ছিল ওর প্রাণের বন্ধু, ক্লাসমেট। রুনুর পরিবর্তন ওর চোখে ধরা পড়েছিল। ও প্রায় জিজ্ঞেসও করত, কিন্তু রুনু কি বলবে না বলবে ঠিক বুঝে উঠতে পারত না। আসলে ধীরে ধীরে রুনু কেমন বদলে যেতে লাগলো। চোখের নিচে কালির দাগ, তার কারণ অন্য কিছু নয়, শ্মশানের সেই অদ্ভুত মানুষ। কি তার পরিচয়
কেউ জানে না মানুষ না অন্য কিছু। আর কি তার দেখা পাওয়া সম্ভব? দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। রুনুকে নিজের সঙ্গেও লড়াই করতে হচ্ছিল প্রায় প্রতিনিয়ত। মন থেকে সব আজে বাজে উপসর্গ মুছে ফেলার অবিরাম চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না, বরং আরো অসুস্থ হয়ে পড়ল। এতে বাড়ির লোক চিন্তায় পড়ে গেল। নানান রকম চেষ্টা করা হতে লাগলো, ওষুধ পত্র ইত্যাদি। এমনকি প্রতিদিন তাকে বিশেষভাবে নজরও রাখা হলো। ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো হলো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। তারপর শেষে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু ফল হলো উল্টো, বৃথা চেষ্টা। রুনু কিন্তু সেরে উঠল না। তার আগেই সব কেমন ওলট পালট হয়ে গেল। সেটা ছিল বর্ষার রাত। ইতিমধ্যে দেওঘর থেকে ঘুরে আসার পর রুনুর জীবন প্রায় 18 মাস কাটিয়ে ফেলেছে। কিছুদিন ধরেই ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় মটকা মেরে পড়েছিল। একটু আগে এক পশলা প্রবল বৃষ্টি হয়ে গেল। রাত 9:15 বাজে। এর মধ্যেই পাড়াটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আজ সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। কিছুতেই ঘুম আসছিল না রুনুর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজও বাড়তে লাগল। এমন সময় বন্ধ দরজাটা নিজে থেকেই খুলে গেল। কে? রুনু অন্ধকারেই বিছানার উপর উঠে বসল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে এসে প্রথমেই আলোর সুইচটা টিপে দিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এলোমেলো শীষ দিয়ে মাতাল হাওয়া বইছে চতুর্দিকে। ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 9:45। রুনু এগিয়ে গিয়ে খোলা দরজার কাছে দাঁড়ালো। দরজা ছেড়ে একটু কোনাকুনি ভাবে বারান্দার কাছে গিয়ে অবাক, আশ্চর্য ব্যাপার, ও যে দেখছে সেটা কি সত্যি? বারান্দার এক পাশে ভৈরব সামন্ত। রুনুর গা হাত পা কেমন হিম মেরে গেল। প্রথমটা সব কেমন অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। কতক্ষণ নিষ্পলকে তাকিয়েছিল ঠিক খেয়াল নেই। হঠাৎ হঠাৎ সেই গুরুগম্ভীর কণ্ঠস্বর, আমাকে তুমি চিনতে পারছো তো? রুনু কোনো জবাব দিল না। সে ভাবতে লাগলো গত 1.5 বছর ধরে, অর্থাৎ দেওঘর থেকে ফিরে আসার পর ও একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিন কাটাচ্ছিল। কলকাতায় ফিরেও লোকটাকে ও কিছুতেই ভুলতে পারছিল না। আশ্চর্য মানুষ, কি অদ্ভুত আকর্ষণ শক্তি! মাত্র 1.5 বছর আগেও যে মানুষটিকে ও হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে, তিনি আজ নিজে থেকেই ধরা দিয়েছেন ওর কাছে। রুনু অবাক হয়ে গেল। এত রাত্রিরে ওর কাছে তার কিসের প্রয়োজন? তবু অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, চিনতে তো পারছি, কিন্তু এত রাতে? তোমাকে আজ নিতে এসেছি। আমাকে? আজ যে 3রা আগস্ট। তোমার মনে নেই? রুনুর স্নায়ুগুলো রিমঝিম করে উঠল। কি এক অলৌকিক ইঙ্গিতে চরাচরের সব কিছু স্তব্ধ, অনড় হয়ে গেল। এই সময় দূরে কোথাও বাজ পড়ার শব্দ হল, সেই সঙ্গে খেপে খেপে বিদ্যুৎ চমক। ভৈরব সামন্ত আস্তে আস্তে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে আদেশ করলেন, কি হলো? তৈরি হয়ে নাও, তোমাকে আমি নিতে এসেছি। কিন্তু কোথায় যাব?
যেখানে সবাই যায়? ঠিক বুঝলাম না। অত শত বুঝে কাজ নেই, যার যখন ডাক আসে তাকে তো যেতেই হয়। ইলেকট্রিক কারেন্ট খেলে সর্বাঙ্গে যেমন শিহরণ খেলে যায়, রুনুরও তাই হলো। হেঁয়ালি ভরা অদ্ভুত কথায় শিহরিত হচ্ছিল। ওর মাথাটা কেমন ফাঁকা হতে লাগলো। অনেকক্ষণ বিহবলের মতো দাঁড়িয়ে রইল। সম্বিত ফিরে পেয়ে জিজ্ঞেস করল, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব? আবার কি? আপনি কে? কঠিন প্রশ্ন। না মানে ভূত, না জাদুকর, না অন্য কিছু? জানি না। যাও যাও, বাবা মাকে প্রণাম করে এসো। রুনুর সব কেমন গোলমাল হয়ে গেল। ওর হৃৎপিণ্ডের গভীর দুর্বার বেগে কি একটা যেন বয়ে যেতে লাগলো। একটা অজানা আশঙ্কায় গলাটা কেমন কেঁপে উঠল। তবে আজ আর কোনো প্রশ্ন নয়, কোনো রকম কৌতূহলও নয়। লোকটার কথায় ওর ইচ্ছা শক্তি যেন নিয়ন্ত্রণ হারালো। বশংবদের মতো বাবা মাকে প্রণাম ঠুকে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন কেলো কুৎসিত গভীর অন্ধকার। রাস্তাটা এখনো ফাঁকা। চারধারে একটা থমথমে ভাব। রনু ভৈরব সামন্তকে অনুসরণ করে আস্তে আস্তে হাঁটতে লাগলো। অন্ধকার রাস্তা, প্রচন্ড কাদা, গাছপালা, ডোবা পুকুর, এই সব পেরিয়ে অবশেষে যেখানে এসে থামলো, সে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। একপাশে একটা উঁচু পাঁচিল, তার গা ঘেঁষে বিশাল বিশাল গুটি কয়েক তাল গাছ। ভৈরব সামন্তকে কিছুটা দূরত্ব রেখে অনুসরণ করতে হচ্ছিল রুনুকে। অন্ধকার জায়গাটায় ঢুকে পড়তেই গাটা কেমন শিউরে উঠল। নিঝুম রাতের কনকনে ঠান্ডায় ওর কেমন কান্না পেল। এদিকটায় কোনো জনবসতি নেই। সামনে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা যে শিব মন্দিরটা দেখতে পেল, সেটা বোধহয় পরিত্যক্ত। ওখানেই যেন একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের সঙ্গেও ঝোড়ো হাওয়া, দফায় দফায় বিদ্যুৎ চমক, আর ঝড়ের সঙ্গে দূরের কোথাও মাইক বাজছিল। কারা যেন কীর্তন সঙ্গীতে ডুবেছিল। ভক্তিরসে মশগুল হয়েছিল তারা। রুনুর সেদিকে কোনো খেয়াল নেই। বাতাসে শুধু খোল করতালের শব্দ। আর ওরই মধ্যে হঠাৎ একটা বাজ পড়ল। মাথার উপর নীলাভ আলো, আর বিকট একটা আওয়াজ হল। বুধবার, ৩রা আগস্ট, রাত ঠিক 10টা। ভৈরব সামন্তের হাতটা দেখা গেল। চলে এসো, চলে এসো, চলে এসো। রুনু আলতো করে হাসল এবং ভৈরব সামন্তের সঙ্গে হাঁটতে হাঁটতে সেই অন্ধকারে একসময় মিলিয়ে গেল। শুনছিলেন প্রশান্ত বর্মন রায়ের লেখা গল্প অশরীরীর হাতছানি। গল্প পাঠে পার্থ এবং সুস্মিতা। মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।